দেবদা শুধু বক্স অফিস কিং না, দেবদা এখন সব জায়গার কিং। একটা সিনেমা রিলিজের পরে তোমাদের অনেক ধারণা হয় যে কীভাবে টাকা কামাতে পারে। একটা সিনেমা, যে সিনেমাটা সুপারহিট হয়ে যায়, সেই সিনেমাটা টাকা কামানো আরও সোজা হয়ে যায় এবং ভয়ঙ্কর একটা পন্থা অবলম্বন করছেন দেবদা, যাতে দেবদা বক্স অফিসের কিং তো বটেই, কিন্তু একটা সিনেমা দিয়ে মানে 4-5 গুণ টাকা রিটার্ন করে নিয়ে আসতে পারবেন, এমন কিছু প্ল্যান কিন্তু খেলে রেখেছেন। এটা কিন্তু জিদ্দার ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা দেখছি রাবণ কিন্তু অলরেডি ইয়েতে চলে এসছে, মানে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মসে, আরও মাল্টিপল ওটিটি প্ল্যাটফর্মসে আসছে। এটাই কিন্তু মূল মোদ্দা কথা, যে একটা সিনেমা রিলিজ হলো, প্রথম হচ্ছে একটা সিনেমা রিলিজ করতে একটা খরচা হয়, তো সেই খরচাটা হচ্ছে প্রমোশন খরচা ইত্যাদি, ডিস্ট্রিবিউশন ইত্যাদি, রিলিজের একটা খরচা আছে। তো এটা দেবদা কতটা বুদ্ধিমত্তার সাথে একটা প্রডিউসার, চিন্তা করো, দেবদা কিন্তু অনেক কিছু প্ল্যান করে 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 করেন। এক তো দেবদা নিজের এই যে খাদান ছবিটা, আমি বারবার বলেছিলাম, প্রথম দিন থেকে বলেছিলাম সুরিন্দর ফিল্মসের ছবি, এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স শুধু কো ভেঞ্চারে থাকছে, তারা প্রমোশনের প্ল্যান করবে বলেছিলাম। তো একদম খাদান যবে থেকে অ্যানাউন্স হয়েছে তবে থেকে আমি বলে গেছি যে এটা সুরিন্দর ফিল্মসের ছবি। সেটাই কিন্তু দেখা যাচ্ছে, এটা সুরিন্দর ফিল্মস প্রযোজিত। এখন যখন টিজারটাকে যখন সার্টিফিকেট করা হয়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি। তো কী হচ্ছে, দেবদা যেটা করেন মূলত প্রথম দিন থেকে একটা সিনেমাকে তৈরি করার সময়, যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে ঢুকিয়ে দেন, ঠিক আছে, এবং আপফ্রন্ট পেমেন্টও নেন অনেক সময়। মানে ব্যোমকেশের সময় যেটা শোনা গিয়েছিল, যে পার্সেন্টেজ শেয়ার নিয়েছেন অ্যাট দ্য সেম টাইম, মানে প্রফিটের পার্সেন্টেজ শেয়ার নিয়েছেন, অ্যাট দ্য সেম টাইম 1.5 কোটি টাকা পেমেন্ট নিয়েছিলেন ছবিটার জন্য দেবদা। এরকম কোনো ছবির ক্ষেত্রে নেন, কোনো ছবির ক্ষেত্রে নেন না, এমন করেন। পেমেন্টও কিন্তু নেন, এবং তার সাথে আপফ্রন্ট পেমেন্টও নেন, অ্যান্ড তারপরে করেন। এটা শোনা গিয়েছিল সেই সময়, অরিত্রদা খবর করেছিল, মনে করে দেখো। যাই হোক, দেবদা এতটাই সাকসেসফুল একজন সুপারস্টার, তিনি কিন্তু তার সাকসেসটাকে প্রপারলি ইউজ করছেন। কীভাবে? প্রথমত, তিনি একটা ছবি যখন মাউন্টিং করছেন, তখন দেখছেন ছবিটার বাজেট হয়তো এরকম টাকা দাঁড়াচ্ছে। দেবদা কি নিজের পকেট থেকে টাকাটা দেবেন না, একটা থার্ড পার্টি প্রডিউসার তুলে নিয়ে এলেন, লাইক বেঙ্গল টকিজ। থার্ড পার্টি প্রডিউসার মানে কি, সে একটা প্রডিউসার, বেঙ্গল টকিজ, তাকে বানিয়ে দিলেন মেন প্রডিউসার, সেই হবে আসল সিনেমার প্রডিউসার। কিন্তু ছবিতে যেহেতু দেব রয়েছে, ছবিটা ব্যাক করবে দেবদা। ব্যাক করবে ইন দ্য সেন্স প্রমোশন, পাশে দাঁড়ানো, সমস্ত কিছু হেল্প। ধরো দিদি নাম্বার 1-এ কানেকশান দরকার, সেটা করে দিল। বা দেবদা যেহেতু এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে, অনেক হেল্প কিন্তু বেঙ্গল টকিজকে দেবদা করলো, এরকম টাইপের। এরকমভাবেই কিন্তু সাজবাতি বানানো হয়েছে। আর বেঙ্গল টকিজের সাথে আমি যতটুকু জানি, আপফ্রন্ট কোনো পেমেন্ট নেয় না দেবদা, মানে দেবদা কোনো আপফ্রন্ট পেমেন্ট নেয় না, কিন্তু ফুল প্রফিট শেয়ারে চলে যায়। মানে একটা বড় অ্যামাউন্টের প্রফিট শেয়ারে কিন্তু দেবদা চলে যায়। মানে যে সিনেমাটা যা বক্স অফিস কালেকশন হবে, সেই টাকাটা দেবদার ভাগ্যেও কিছুটা জুটবে। মানে কত পার্সেন্টেজ সেটা আমি জানি না, তবে একটা বড় নাম্বারই দেবদা কিন্তু সেখান থেকে নেন। বাকি প্রোডাকশন হাউসগুলোর ক্ষেত্রে গল্পটা আলাদা। এবার কাছের মানুষ হতে পারে বা বাঘা যতীন, সেই ছবিগুলো কিন্তু একদম দেবদার নিজের বানানো ছবি, এগুলো নিজের পয়সায় বানানো ছবি। কিন্তু বাকি যে ছবিগুলো তৈরি হচ্ছে, মেজরিটি ফিল্মস কিন্তু দেবদার টাকায় বানানো ছবি নয়, মেজরিটি ফিল্মস থার্ড পার্টি প্রডিউসারের টাকায় বানানো ছবি। আচ্ছা, এখানে আরও একটা গল্প আছে, সেটা হচ্ছে আমাদের এখানে বিভিন্ন ফিনান্সার হয়, তারাও কিন্তু টাকা দেয় অনেক সময় সিনেমা বানানোর জন্য। তাদের কিন্তু ওই লাইন প্রডিউসার বা ইত্যাদি ইত্যাদি বলা হয়। তো তারা কিন্তু আপফ্রন্ট পেমেন্ট করে না, তারা সামনে আসে না, তারা কোনো প্রডিউসার হিসেবে সামনে আসে না। তারা কি করে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ধরো একটা প্রোডাকশন হাউস, একটা প্রযোজনা সংস্থা, তারা তো সবসময় নিজের টাকা বিনিয়োগ করে সিনেমা বানাবে এমনটা নয়। মার্কেটে অনেক বড় বড় বিজনেসম্যানরা রয়েছেন, যারা বিভিন্ন সুদে টাকা প্রোভাইড করে থাকেন। তো সে ধরনের টাকা প্রোভাইডার কিন্তু কিছু মানুষ রয়েছেন, সেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বলে নয়। সো এসভিএফের ক্ষেত্রেও প্রযোজ্য। এসভিএফও কিন্তু অনেক সময় লাইন প্রডিউসারের কাছে যান, বা লাইন প্রডিউসারের নিজেরাই আসেন যে আমরা এরকম টাকা খাটাতে চাই। মানে তারা পুরো বিজনেসের ওয়েতে খাটান, তারা কিন্তু প্রডিউসারের ওয়েতে খাটান না। মানে ধরো একটা লাইন প্রডিউসার টাকা দিল, সেই টাকাটার আমি জাস্ট ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি কেন দেবদা আজকে এত বড় সুপারস্টার, এত বড় জায়গাটায় চলে গেছে, এবং কতগুলো জায়গা থেকে দেবদার টাকাটা আসছে। তো লাইন প্রডিউসারের বিষয়টা না বোঝালে তোমাদের ভালো লাগবে না। তো লাইন প্রডিউসার বিষয়টা কি, লাইন প্রডিউসার হচ্ছে সে টাকা দিল, ধরো আমার কাছে টাকা আছে, ধরো আমার কাছে 2 লাখ টাকা আছে, 2 লাখ টাকা আমি সিনেমার ভিতরে লাগালাম। তোমার সিনেমার বাজেট কত আমার জানার দরকার নেই, আমার 3 মাস বাদে 2 লাখ টাকাটা 2,15,000 টাকা করে ফেরত চাই আমার। এবার তুমি দিলে দেবে, তুমি না দিলে তার সেই রকমভাবে চুক্তি হলো আর কি। তো এটা হচ্ছে বিষয়। এবার প্রডিউসার কী করবে, সে 2 লাখ টাকা কী করে 2,15,000 টাকা বানাবে সিনেমার মারফত, সেটা প্রডিউসারের দায়িত্ব, এই লাইন প্রডিউসারের নয়। বা এই যে
মানে ফিনান্সার টাকাটা দিল তার নয়। তো এরকমভাবে কিন্তু অনেক ছবি তৈরি হয়, লাইক বাঘাযতীনের ভিতরে এরকম লাইন প্রডিউসার থাকতে পারে, আমি জানি না সত্যিটা জানি না, তবে আমি এটাই বলছি বাঘাযতীনের ভিতরে এরকম লাইন প্রডিউসার থাকতে পারে, বা কাছে মানুষের ভিতরে থাকতে পারে, কিশমিশের ভিতরে থাকতে পারে, এরকম কিছু কিছু ছবির ভিতরে তারা মানে ইনভেস্টার থেকে ইনভেস্টমেন্ট তুললো, ইনভেস্টার দিল, তারপরে সিনেমাটা আরামসে বিজনেস করলো। সিনেমা বিজনেস করলেও তাকে টাকা রিটার্ন দিতে হবে, সিনেমা বিজনেস না করলেও টাকা রিটার্ন দিতে হবে। দেবদার ক্ষেত্রে যে কোনো লাইন প্রডিউসার পাওয়াটা খুব ইজি, কারণ উনি বাংলার বক্স অফিস কিং, উনি যে ছবিতে হাত দেন সেই ছবি শোনা হয়ে যায়, তাই যে কোনো প্রডিউসার তার কাছে চলে আসবে যে এ আমার টাকা আটকে রেখে দেবে না, এটা কনফার্ম। যে এমনি ভাই ছবি মানে যখন বানানো হচ্ছে তখন থেকেই মানে স্যাটেলাইট বিক্রি হয়ে যায়, বলে রাখি টেক্কা ছবিটা স্যাটেলাইট বিক্রি হয়ে গেছে, মানে ইতিমধ্যেই টেক্কা ছবিটা স্যাটেলাইট বিক্রি হয়ে গেছে, এবং টেক্কা ছবিটার কিন্তু ওটিটি রাইটসও সম্ভবত বিক্রি হয়ে গেছে। মানে ছবিটা নির্মাণ করার আগে স্যাটেলাইট এবং ওটিটি এরা কিন্তু টাকা দিয়ে বসে আছে, যেহেতু দেব প্লাস সৃজিত এরা টাকা দিয়ে ফেলে রেখে দিয়েছে। মানে ধরো একটা সিনেমা বানানোর জন্য একটা বিনিয়োগ, অর্থ বিনিয়োগ, ধরো টেক্কা বানাতে আমার 1.5 কোটি টাকা খরচা হবে, 1.5 থেকে 2 কোটি টাকা খরচা হবে, তো সেই 1.5 থেকে 2 কোটি টাকা একটা টেলিভিশন চ্যানেল তোমাকে আগেই দিয়ে দিল, বললো তোমাকে আমি এখনই দিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের কাছে ছবিটা এক্সক্লুসিভ থাকবে 5 বছর। ঠিক আছে, এইগুলো মজা হলো, হেভি মজার ব্যাপার হলো, এবং এত মজার ব্যাপার হলো যে তোমাকে আর সিনেমা বানানোর পয়সাই লাগলো না, ওরাই টাকাটা দিয়ে দিল। ঠিক আছে, এরকম স্কেল কিন্তু ওয়ান অ্যান্ড অনলি দেবদার সাথেই ঘটে এরকম ঘটনা, কারণ যেহেতু ওনার বক্স অফিসে এত হিট আছে, এটা কিন্তু আজ ঘটছে, রোজ রোজ ঘটেনি, মানে পাসওয়ার্ড সিনেমাটার সাথে ঘটেনি, বা ককপিট সিনেমাটার সাথে ঘটেনি, বা এই ধরনের ছবিগুলো। তবে দেবদা যখন প্রথম চ্যাম্প লঞ্চ করে, চ্যাম্প ছবিটা কিন্তু খুব হাই প্রাইসে টেলিভিশনে বিক্রি হয়েছিল, এবং চ্যাম্প টিআরপিও খুব ভালো জেনারেট করেছিল বলে দেবদা কিন্তু চ্যাম্প থেকে আজও টাকা কামায়, এমনটা আমার জানা আছে বা আমি শুনেছি এমনটা। যাই হোক, এবার তোমাদেরকে একটা মানে পুরো ডিকেট মানে একটা পুরো বিষয় বোঝালাম। এবার দেখো আজকে প্রধান সিনেমাটা জি বাংলা সিনেমায় দিয়েছে, এবার অনেকে বলছে যে জি5এও কিন্তু এটার একটা প্রিমিয়ার হতে পারে, মানে ওটিটি প্রিমিয়ার। তাহলে কি হলো, মাল্টিপল ওটিটি প্ল্যাটফর্মসে প্রধান ছবিটা বিক্রি করে দেওয়া হয়েছে, মানে হইচইতে প্রথম এক্সক্লুসিভলি বিক্রি করা হয়েছে, তারপরে হইচইয়ের পরে আজকে জি5এ বিক্রি করা হয়েছে, এবং জি বাংলা সিনেমাটা দেখানো হচ্ছে। কোনো দিন হয়তো জি বাংলাতে তুমি দেখবে প্রধান সিনেমাটা দেখানো হচ্ছে। এবার কি হয়, অনেকগুলো মানে ইয়ে হয় তোমার বিষয় হয়, স্পন্সরশিপের বিষয়টা আমি জানি না, স্পন্সরশিপ যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম ওটা আমি জানি না, স্পন্সরশিপ কীভাবে ইয়ে হয়, মানে সিনেমা স্পন্সরশিপটা জানি, কিন্তু এই টেলিভিশনে আসার পর স্পন্সরশিপের বিষয়টা কী সেটা আমার জানা নেই। তো আমি যতটুকু জানি সেটুকু তোমাদেরকে শেয়ার করছি। ধরো মাল্টিপল জায়গায় বিক্রি করলে কী হয়, নন এক্সক্লুসিভ রাইটসের দাম একটু কম হয়, মানে ধরো একটা সিনেমা তুমি যদি এক্সক্লুসিভলি একজনকে টানা বিক্রি করে দাও, ধরো এসবিএফের কাছে দেবদা প্রধান সিনেমাটাকে পুরো বিক্রি করে দিল, তাহলে কিন্তু প্রধান সিনেমার জন্য 4 থেকে 5 কোটি টাকা তিনি পেতে পারেন। কিন্তু যেহেতু আমার সিনেমাটা ক্রিম, সেহেতু আমি ওই সিনেমাটাকে লাইফ টাইমের জন্য বিক্রি করবো না, যেটা রাজ চক্রবর্তী বলছিল যে আমরা লাইফ টাইমের জন্য বিক্রি করবো না, ধরো 5 বছরের জন্য একটা রাইটস বেছে দিলাম, সেরকম একটা জিনিসপত্র করলাম। তো সেই কারণে রাজ চক্রবর্তীর অনেক দিন ধরে সময় লেগেছে, কিন্তু দেবদার ক্ষেত্রে সময় লাগছে না কেন, কারণ বক্স অফিসে প্রত্যেকটা ছবি ব্লকবাস্টার, এবং তারপরে সেই ছবিগুলো ওটিটি দেখার জন্য ক্রেজ আছে, মানে মানুষের একটা পাগলামি আছে। বলে রাখি, তোমরা অনেকেই ভাবতে পারো যে দেবদার কিশমিশ এবং কাছে মানুষ এই দুটো ছবি টেলিভিশনে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি বলে ওটিটিতে চলেন, ওটিটিতে কিন্তু খুব ভালো পারফর্ম করেছে, এবং ওটিটি সম্ভবত অ্যামাজন প্রাইমের কাছে আছে, ভালো অ্যামাউন্ট দেয় অ্যামাজন প্রাইম, কিন্তু সেটা কিন্তু একটা টাইম পিরিয়ডের মতন, ধরো 3 বছরের জন্য চুক্তি হলো, 3 বছরের জন্য দেবদা বিক্রি করলো। গল্পটা কীরকম দেখো, যদি একটানা বিক্রি করে দেয় তাহলে হয়তো 3 থেকে 4 কোটি টাকা পাবে, কিন্তু একবারে যদি এই 3 বছরের জন্য বিক্রি করে তাহলে কিন্তু 1 কোটি টাকা পেলো, কিন্তু 1 কোটি টাকা পাওয়ার পরে ওই 3 বছর বাদে ওই সিনেমাটাকে আবার সেল করতে পারবে। ধরো ওই একই প্ল্যাটফর্ম খুব ভালো রেজাল্ট দেখেছে এই 3টে বছর, তারা বললো আমরা এবার 2 কোটি টাকা দিয়ে 5 বছরের জন্য কিনবো, তো দিয়ে দিল। তো এটা কিন্তু মানে সে বলে না যে একটা রয়্যালটি, মানে ব্যাপারটা কি, আমার বাবা খুব ভালো লেখালেখি করে গিয়েছেন, মানে লাইক আমি এক্সাম্পল থ্রুআউট বোঝাই, সত্যজিৎ রায় ধরো খুব ভালো লিখে গিয়েছেন, খুব ভালো কিছু অমোঘ সৃষ্টি করে গিয়েছেন, সেই বই বা মার্কেটে বিক্রি হচ্ছে, পাবলিশার থেকে টাকা আসছে, সেই টাকাটার রয়্যালটিটা কিন্তু চিরকাল সন্দীপ রায় পাবে, মানে চিরকাল পাবে, এবং উত্তর এই রয়্যালটিটা বাড়তে থাকবে, কারণ যেহেতু ক্রিম কন্টেন্টটা ভালো। তো এভাবেই কিন্তু দেবদার টাকাটাও বাড়তে থাকছে, এবং দেবদা আরও বড় সাকসেসফুল সুপারস্টার, আরও বড় সাকসেসফুল তোমার প্রডিউসার হয়ে দাঁড়াচ্ছে। কারণ তার ধরো কোনো সিনেমা শুধু বক্স অফিস দিয়ে বিচার করা উচিত না, কোনো সিনেমা ওটিটি এবং টেলিভিশনে এত ফাটিয়ে চললো যে টাকা 2 গুণ থেকে 3 গুণ উঠে এলো। কিন্তু অবস্থা হচ্ছে যেটা দেবদাস সিনেমার ক্ষেত্রে, প্রজাপতির এক্সাম্পল ধরে নিই, ধরো সিনেমা হল থেকে 14 কোটি টাকার নেট কালেকশন, গ্রস কালেকশন শোনা যায় 16 কোটি টাকার। এবার সেই সিনেমাটা এত টাকার ম্যাসিভ কালেকশন করেছে, এখান থেকে তো দেবদার একটা পার্সেন্টেজ আছে। এবার বাকি যদি ধরো সিনেমা মানে ওটিটি প্ল্যাটফর্মে, সেখানেও ধরো একটা হিউজ টিআরপি জেনারেট করেছে, জি5 ছিল,
আছে এখনও, হিউজ টিআরপি জেনারেট করেছে। এবং জি বাংলাতে মানে যে জিএতে যেহেতু আছে, জিএতে আসার কারণ আরও বলে দিই, অভিজিৎ সেন কিন্তু জিএর একটা বেশ বড় পজিশনে রয়েছে। তো অভিজিৎ সেনের সিনেমা জিতে আসবে, এটা স্বাভাবিক বিষয়। তো জিতে চলে আসে দেখবে। এবার এই যে জিতে মানে টিআরপি জেনারেট করছে, প্রায় যে এত বড় জায়গায় যাচ্ছে, ধরো প্রজাপতি 2 বছরের চুক্তি ছিল, প্রজাপতি 2 বছরের চুক্তি ভেঙে গেছে, শেষ হয়ে গেছে, ধরো শেষ হয়ে গেছে, মানে 2022 সালের ছবি 2024 সাল অবধি চুক্তি করা আছে, 24 সালে শেষ হয়ে গেল, কিন্তু এখনও তো লোকের প্রজাপতি দেখার ক্রেজ রয়েছে, ক্রেভিং রয়েছে। তো ওটা আরও 5 বছরের জন্য চুক্তি করলো, এবার আরও ডাবল অ্যামাউন্ট দিয়ে চুক্তি করলো, তখন কিন্তু সেই টাকাটাও দেবদাই পাবে, প্রডিউসারও পাবে, এবং অ্যাট দ্য সেম টাইম বেঙ্গল টকিজও পাবে। তো এইভাবে কিন্তু খেলছে দেবদা। এবার তোমরা বুঝতে পারছো যে দেবদা একজন প্রডিউসার হিসেবে সে কেন একটা বাইরের প্রোডাকশন হাউসে যাবে কাজ করতে। একটা প্রোডাকশন হাউসে ধরো একটা হিরো, সে যদি বাইরের প্রোডাকশন হাউসে গিয়ে কাজ করে, তাহলে সে খুব বেশি হলে সেই প্রোডাকশন হাউস থেকে, আজকে আমাদের যা বাংলার অবস্থা, তাতে সেই প্রোডাকশন হাউসের থেকে চার্জ করতে পারে ম্যাক্সিমাম, এত ম্যামথ সুপারস্টার যেহেতু, 1 থেকে 1.5 কোটি টাকা, যেটা দেবদাই এখন সব থেকে হাইয়েস্ট পেমেন্ট নিচ্ছে আর কি, আমাদের এখানে শোনা যায় যে 1 থেকে 1.5 কোটি টাকা দেবদা চার্জ করেন, 1.5 কোটি টাকা অবধি ম্যাক্সিমাম চার্জ করেন। এবার 1.5 কোটি টাকা একটা সিনেমা করে ওনার, সিনেমা করতে গিয়ে ওনার সেখানে প্রমোশন আছে, ইত্যাদি আছে, সব কিছুতেই তাকে ইনভলভ থাকতে হবে, সুপারস্টার এতদিন ধরে হয়েছে, সেটা করে উনি কত টাকা কামাতে পারলেন? একটা সিনেমা করতে মোটামুটি ধরে রাখো 4 মাস বাদে বাদে একটা করে সিনেমা, বছরে 3টে সিনেমা, বছরে 3টে সিনেমা করলে উনি দেড় মানে যদি তাও ধরি, আমি 2 কোটি টাকা করে ধরলাম, চলো 2 কোটি টাকা করে দিয়ে দিল, কোনো প্রডিউসার দেবে না যদিও এখন যা বাংলা মার্কেটের অবস্থা, তাও যদি ধরি 2 কোটি টাকা দিয়ে দিল ধরো, তাতেও কিন্তু 6 কোটি টাকা হচ্ছে। কিন্তু তুমি কি কোনো আইডিয়া আছে যে দেবদা 1 বছরের জাস্ট বক্স অফিস টার্নওভার কত? লাস্ট ইয়ার বক্স অফিস টার্নওভারের হিসেব তোমাকে দিয়ে দিই, 3.5 কোটি টাকার কালেকশন করে হচ্ছে তোমার ব্যোমকেশ, এবং তারপরে 6.5 কোটি টাকার কালেকশন করে বাঘা যতীন, এবং প্রধান ছবিটা 8 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে। এবার আমি রাউন্ড সব হাফ মানে 50 লাখ করে কমিয়ে দিলাম, চলো এদিকে 3 আর 6 9, এবং 9 আর 8 মোটামুটি বলা যেতে পারে যে 17 কোটি থেকে 18 কোটি টাকার টার্নওভার 1 বছরে শুধু বক্স অফিস থেকে। এবার এই 3টে ছবির ওটিটি রাইটস, স্যাটেলাইট রাইটস, মিউজিক রাইটস, এই সমস্ত হিসেব করো, বুঝতে পারছো একটা সুপারস্টার কতটা সাকসেসফুল। এবং আজকে যদি প্রধানের ক্ষেত্রে এই যেটা হচ্ছে মাল্টিপল ওটিটি রাইটস, এখন এটা হয়ে গিয়েছে, মানে হইচইয়ের কাছেও আছে, তোমার জি5-এর কাছেও আছে, ওদের টেলিভিশনেও আছে, ধরো স্টার জলসাতেও চলে আসবে সিনেমা, কালার্স বাংলাতেও চলে আসবে সিনেমা, দেবদার এরকম প্রচুর সিনেমার ক্ষেত্রে হয়। তো কী হচ্ছে না অ্যাকচুয়ালিতে প্রচুর অর্থ, বুঝতে পারছো যে একটা ম্যাক্সিমাম একটা অভিনয় করে একটা সুপারস্টার 6 কোটি টাকা কামাতে পারলে, একটা প্রডিউসার হয়ে সেই অভিনেতাই 3টে ছবি করে 16 থেকে 18 কোটি টাকা কামাতে পারে জাস্ট বক্স অফিস থেকে। আরও 10 কোটি টাকা ধরে রাখো এই স্যাটেলাইট, ওটিটি ইত্যাদি রাইটস বিক্রি করে। তো ওভারঅল মানে তোমরা যদি দেখো তাহলে অন অ্যান অ্যাভারেজ 26 কোটি টাকার টার্নওভার। আমি ধরে নিলাম এই 26 কোটি টাকার টার্নওভারের ভিতরে তো সিনেমার বাজেট আছে, এই 26 কোটি টাকার টার্নওভারের ভিতরে তো প্রডিউসার সেওয়ার এটা ওটা সেটা সবই রয়েছে, কিন্তু সেটা কিন্তু কেটে কখনোই 6 কোটি টাকায় আসবে না, 6 কোটি টাকার থেকে অনেক বেশি টাকাই হবে, বুঝতে পারলে? তো যেরকম হেডেকটাও বেশি, সেরকম অ্যাজ সুপারস্টার দেব এতটা সাকসেসফুল কেন? আর দেব কিন্তু আহেড অফ টাইম সুপারস্টার, এটা আমরা চিরকাল জানি। কন্টেন্ট এমনই তৈরি করে যেটা আগে থেকেই বুঝে যায় যে হ্যাঁ অডিয়েন্স খাবে, অডিয়েন্স খাচ্ছে। 9টা ছবি হিট দিয়েছে, ওনার মানে বক্স অফিস মার্কেটে একটা গুডউইল, এবং তার সঙ্গে সঙ্গে ওটিটি এবং স্যাটেলাইট মার্কেটে বাঘা যতীনের পর থেকে তো আরও গুডউইল তৈরি হয়ে গিয়েছে, এবং সেটাও কিন্তু ওয়ার্ক করছে। এবং দেখো না, মাল্টিপল ওটিটি কিন্তু তার সিনেমা কিনতে চাইছে। লাইক আমি প্রধানের কথাই বলি, প্রধান ছবিটা কোথায় রয়েছে, হইচইতে রয়েছে, অ্যাট দ্য সেম টাইম জি5-এও চলে আসবে। তো কোথাও গিয়ে এটাই মাল্টিপল ওটিটি তার ছবি কেনার জন্য এক্সাইটেড হয়ে যাচ্ছে, মানে এটা একটা বিরাট বড় রেকর্ডের মতন বিষয়, বিরাট বড় বিষয়। বাংলায় একমাত্র দেবদার জন্যে, জিদ্দার জন্যে এই জিনিসপত্রগুলো হয়। কিন্তু তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে আমরা যে যতটা শুকিয়ে গিয়ে করুণ অবস্থায় বলি বাংলা ছবির খুবই দুর্দশা, তো এতই যদি দুর্দশা, তাহলে 5 কোটি 6 কোটি দিয়ে ছবিগুলো হচ্ছে কী করে? সেটাও তো মানতে হবে যে আচ্ছা চলো আমি যদি ধরলাম সুরিন্দর ফিল্মস,
এদের অ্যানালিসিস যদি করি, এদের মূল কালেকশন কিন্তু বা এদের মূল টাকাটা কিন্তু একটা অযোগ্য থেকে আসে না, এদের মূল টাকা আসে কিন্তু সিরিয়াল থেকে। আর সিরিয়াল ইন্ডাস্ট্রি নিয়ে যদি কথা বলতে থাকি, তোমরা ভাবতে পারছো না যে টার্নওভার কত এক একটা সিরিয়াল ইন্ডাস্ট্রি, এবং সিরিয়াল ইন্ডাস্ট্রির ওভারঅল টার্নওভার কত মানুষ সিরিয়াল দেখেন এবং কী পরিমাণে অর্থ উপার্জন হয় সেটা থেকে। এবং সেই কারণে সুরিন্দর ফিল্মস আজকে খাদান বানানোর টাকা পাচ্ছে কোথা থেকে? টাকাটা তো আকাশ থেকে উড়ে এসে পড়ছে না। আরে তুমি যদি কারোর থেকে ধারও নাও, আমি ধরে নিলাম যে তুমি কোনো থার্ড পার্টি ইনভেস্টরের থেকে নেবে, তো তোমাকে তো টাকাটা শোধ দিতে হবে রে বাবা। আমার খাদান ছবিটা আমি জানি না যে ছবি বক্স অফিসে কী করবে না করবে, তোমাকে তো টাকাটা রেডি করে রাখতে হবে। এটাই হচ্ছে সিরিয়াল রোলিং টাকা, পুরো রোল করে টাকাটাকে, বুঝলে তো? তো বাংলা ইন্ডাস্ট্রির অতটাও খারাপ অবস্থা না। আর বিশেষ করে দেবদার ক্ষেত্রে, ওয়ান অ্যান্ড অনলি দেবদার ক্ষেত্রেই বোধহয় এখন যেটা হয়েছে, ওনার গুডউইল এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে কোনো প্রডিউসার, যে কোনো কেউ ওনার ওপরে টাকা বাজি লাগাতে একদম চোখ বন্ধ করে, জানে 1 মাসের ভিতরে রিটার্ন চলে আসবে, 2 মাসের ভিতরে রিটার্ন চলে আসবে। এই যে একটা বওয়াল, এই বওয়ালটা কিন্তু দেবদার ক্ষেত্রে হয়ে যায়। কেন? এটা বোঝালাম তোমাদেরকে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে দেব কেন এত সাকসেসফুল হিরো, এবং দেবদার ক্ষেত্রেই কিন্তু মাল্টিপল ওটিটি চ্যানেল বাংলার ভিতরে, তারা কিন্তু একই জায়গায়, তুমি ভাবো না হইচইতে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা কেন তুমি জি5 দেখতে যাবে? জি5এও তো তোমাকে সাবস্ক্রিপশন নিতে হবে, কিন্তু মাল্টিপল ওটিটি প্ল্যাটফর্মস কিনে রেখে দিচ্ছে একই বাংলার ভিতরে। একমাত্র দেবদার ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে। মাল্টিপল টেলিভিশন চ্যানেলও কিনছে অনেক সময় ছবি। মানে হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি, এটা মানতেই হবে। মানে এটা একটা আলাদাই মাহল তৈরি করে ফেলেছে, আর কিছু করার নেই। মানে ওনার ধারে বার দিয়ে এখন আর কেউ নেই, এটাই সত্যি কথা। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।